দেখো হলো না তো, পুরোনোগুলো দেখাবে। পৃষ্ঠা 138, প্রশ্ন 82। নিম্নলিখিত যুক্তিটিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। উত্তর: সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। যুক্তি: সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্র্যাকেটে এ, কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো ছাত্র নয় সফল ব্র্যাকেটে ও। যুক্তি আকার: সকল পি হয় এম ব্র্যাকেটে এ, কোনো কোনো এস নয় এম ব্র্যাকেটে ও, সুতরাং কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। সংস্থান: পি থেকে, এই যে ছবিটা আছে এখানে, পি থেকে ডান দিকে লাইন চলে গেছে, ড্র করা হয়েছে পি এম। এম থেকে সোজাসুজি নিচে ছোট করে একটা লাইন ড্র করা হয়েছে এম এম। এবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস, দ্বিতীয় সংস্থান। মূর্তি এ ও ও টু, শুদ্ধ মূর্তি। দোষ: কোনো দোষ নেই। বৈধতা বিচার: যুক্তিটি বৈধ কারণ এখানে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ব্যারোকো, BAROCO। প্রশ্ন 83। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। এ, কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু, তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন। বি, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি, আর সব কবিরাই দার্শনিক। মার্কস 3+3। উত্তর: এ, কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু, তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন। যুক্তি এ, সকল ভীরু ব্যক্তি হন অসৎ লোক, এটা ব্র্যাকেটে এ। ব্র্যাকেটে ই, তিনি নন ভীরু ব্যক্তি। আবার সুতরাং ব্র্যাকেটে ই, তিনি নন অসৎ লোক। যুক্তি আকার: ব্র্যাকেটে এ, সকল এম হয় পি, তারপরে ব্র্যাকেটে ই, এস নয় এম, সুতরাং ব্র্যাকেটে ই, এস নয় পি। সংস্থান: পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে PM, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে MM, আবার এম থেকে বাঁ দিকে MS লাইন ড্র করা হয়েছে। প্রথম সংস্থান, ছবিটি দেখতে হলো উল্টো জেড। মূর্তি AEE 1। দোষ: অবৈধ সাধ্য দোষ। বৈধতা বিচার: যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট কারণ এখানে সাধ্যপদ তথা অসৎ লোক প্রধান যুক্তিবাক্যের এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়নি। এই পদটি আবার সিদ্ধান্তে ই বচনের বিধেয়তে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। এর ফলে যুক্তিটি ন্যায় অনুমানের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করায় উক্ত দোষে দুষ্ট হয়েছে। বি, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি, আর সব কবিরাই দার্শনিক। যুক্তি ব্র্যাকেটে এ, সকল কবি হন দার্শনিক, আবার ব্র্যাকেটে এ, রবীন্দ্রনাথ হন কবি, সুতরাং ব্র্যাকেটে এ, রবীন্দ্রনাথ হন একজন দার্শনিক। যুক্তি আকার: ব্র্যাকেটে এ, সকল এম হয় পি,
ব্র্যাকেটে এ এস হয় এম, সুতরাং ব্র্যাকেটে এ এস হয় পি। সংস্থান, এখানেও ছবিটি হলো উল্টো জেড। পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস। প্রথম সংস্থান, মূর্তি AEE 1, দোষ কোনো দোষ নেই। বৈধতা বিচার, যুক্তিটি বৈধ কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, এখানে তাই কোনো দোষ নেই। প্রথম সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হলো বারবারা, BARBARA। পৃষ্ঠা 139। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। 1। প্রশ্ন 1, নিরপেক্ষ ন্যায় কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো নিরপেক্ষ ন্যায়। উত্তর, নিরপেক্ষ ন্যায় যে অবরোহমূলক মাধ্যম অনুমানের বচনগুলি সবই নিরপেক্ষ রূপে গণ্য, সেই অবরোহ অনুমানকেই বলা হয় নিরপেক্ষ ন্যায়, ক্যাটাগরিক্যাল সিলোজিজম। নিরপেক্ষ ন্যায় দুটি পরস্পর সম্পৃক্ত নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে একটি নিরপেক্ষ বচন প্রতিষ্ঠা করা হয়। সিদ্ধান্তটি আবার অনিবার্যভাবে যুক্তিবাক্য দুটি থেকে নিঃসৃত হয় এবং কখনোই তা যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না। কপি প্রদত্ত সংজ্ঞা। আধুনিক যুক্তিবিজ্ঞানী I.M. কপি নিরপেক্ষ ন্যায় সংজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে নিরপেক্ষ ন্যায় হলো তিনটি নিরপেক্ষ বচন নিয়ে গঠিত একটি অবরোহাত্মিক যুক্তি যেখানে তিনটি পদ দুবার করে ব্যবহৃত হয়। উদাহরণ 1, এখানে দুটি কলম আছে। প্রথমটাতে লেখা আছে সকল মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে A, আর তারপরে পাশে অ্যারো দিয়ে লেখা আছে প্রধান যুক্তিবাক্য বা সাধ্য বাক্য, ব্র্যাকেটে নিরপেক্ষ বচন। দ্বিতীয়, রাম হয় মানুষ, ব্র্যাকেটে A, তারপরে পাশে অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষ বাক্য, ব্র্যাকেটে নিরপেক্ষ বচন। এরপর সুতরাং রাম হয় মরণশীল, ব্র্যাকেটে A, পাশে অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত, নিরপেক্ষ বচন। উদাহরণ 2, সকল M হয় P, ব্র্যাকেটে A, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য বা সাধ্য বাক্য, ব্র্যাকেটে নিরপেক্ষ বচনাকার। এরপর S হয় M, ব্র্যাকেটে A, পাশে অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য, ব্র্যাকেটে নিরপেক্ষ বচনাকার। সুতরাং S হয় P, ব্র্যাকেটে A, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত, ব্র্যাকেটে নিরপেক্ষ বচনাকার। ব্যাখ্যা। উপরের উদাহরণ দুটির প্রথমটি হলো একটি নিরপেক্ষ ন্যায় এবং দ্বিতীয়টি হলো একটি নিরপেক্ষ ন্যায়ের আকার। প্রথমটির ক্ষেত্রে দেখা যায় যে দুটি নিরপেক্ষ বচন থেকে সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ বচন হিসেবে অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আরও দেখা যায় যে এই সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়, সে কারণেই এটি একটি নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য। অনুরূপভাবে দ্বিতীয় উদাহরণটির ক্ষেত্রেও দেখা যায় যে এখানে দুটি নিরপেক্ষ বচনের আকার থেকে সিদ্ধান্তে একটি নিরপেক্ষ বচনাকার অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেও সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়, সে কারণেই একে একটি নিরপেক্ষ যুক্তির আকার, ব্র্যাকেটে ক্যাটাগরিক্যাল
সিলোজিস্টিক ফর্ম রূপে গণ্য করা হয়। আগেরটা ছিল এগুলো ছিল মার্কস 3। এবারে প্রশ্ন 2, সবগুলোরই মার্কস 3 আছে। প্রমাণ করো যে দুটি যুক্তিবাক্যই নঞ্চর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। অথবা দুটি আশ্রয় বাক্য নঞ্চর্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। উত্তর: প্রমাণ: দুটি আশ্রয় বাক্য নঞ্চর্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। ন্যায়ের পঞ্চম নিয়মে উল্লেখ করা হয়েছে যে দুটি যুক্তিবাক্যই যদি নঞ্চর্থক বচন হয় তাহলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটি যুক্তিবাক্য নঞ্চর্থক হওয়া সত্ত্বেও যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে তা অবৈধ রূপে গণ্য হয়, আর এরূপ দোষকে বলা হয় দুটি নঞ্চর্থক আশ্রয়বাক্যজনিত দোষ। এরূপ দোষের হেতু বা কারণ: নঞ্চর্থক বচন হল সেই বচন যেখানে বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছুকে অস্বীকার করে, আর বিধেয় পদটি যদি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে অস্বীকার করে তাহলে এটা প্রমাণিত হয় যে নঞ্চর্থক বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্বন্ধই স্থাপিত হয় না। এর ফলে দেখা যায় যে দুটি যুক্তিবাক্যেই তথা প্রধান ও অপ্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। প্রধান যুক্তিবাক্যে থাকে সাধ্যপদ এবং হেতুপদ। সে কারণেই প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদ ও হেতুপদের কোনো মধ্যে কোনো সম্বন্ধ স্থাপিত হতে পারে না। আবার অপ্রধান যুক্তিবাক্যে থাকে পঞ্চপদ ও হেতুপদ, পক্ষপদ ও হেতুপদ, এবং সেই জন্যই এই দুটি পদের মধ্যেও কোনো সম্বন্ধ নির্ণয় করা যায় না। এর ফলে দাবি করা সঙ্গত যে দুটি যুক্তিবাক্যই যদি নঞ্চর্থক রূপে গণ্য হয় তাহলে হেতুপদের সঙ্গে সাধ্যপদের ও পক্ষপদের কোনো সম্বন্ধই প্রতিষ্ঠিত হতে পারে না। আর হেতুপদ নিজেই যদি সাধ্য পক্ষপদের সঙ্গে সম্বন্ধহীন হয় তাহলে তার পক্ষে সিদ্ধান্তে পক্ষ ও সাধ্য পদের মধ্যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়। সুতরাং প্রমাণ করা যায় যে দুটি যুক্তিবাক্যই যদি নঞ্চর্থক হয় তাহলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। উদাহরণের সাহায্যে প্রমাণের যথার্থতা: পক্ষান্তরে তাই বলা যায় যে দুটি যুক্তিবাক্যের একটি নঞ্চর্থক হলে অপরটি অবশ্যই সদর্থক হবে। উদাহরণ: ন্যায় যুক্তি: সক্রেটিস নন প্লেটো ব্র্যাকেটে ই, প্লেটো নন অ্যারিস্টটল ব্র্যাকেটে ই, অ্যারিস্টটল নন সক্রেটিস ব্র্যাকেটে ই। ন্যায় যুক্তির আকার: কোনো পি নন এম ব্র্যাকেটে ই, কোনো এম নন এস ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নন পি ব্র্যাকেটে ই। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে যুক্তিবাক্যগুলি উভয়েই নঞ্চর্থক। এর ফলে এই সমস্ত ক্ষেত্রে হেতুপদের দ্বারা সাধ্যপদের ও পক্ষপদের সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না। স্বাভাবিকভাবেই তাই সিদ্ধান্তে পক্ষপদের সাধ্যপদের মধ্যে সম্বন্ধটিও প্রতিষ্ঠিত হতে পারে না। সে কারণেই এরূপ ন্যায় যুক্তিগুলি কখনোই বৈধ রূপে গণ্য নয়। এই ধরনের ন্যায় অনুমানগুলি তাই সবসময়ই দোষযুক্ত। এই ধরনের দোষকেই বলা হয় দুটি নঞ্চর্থক যুক্তিবাক্যজনিত দোষ। সুতরাং প্রমাণিত হয় যে দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না।
পৃষ্ঠা 140। প্রশ্ন 3, প্রমাণ করো দ্বিতীয় সংস্থানের সিদ্ধান্তটি অবশ্যই নঞ্চর্থক হবে। উত্তর, প্রমাণ, দ্বিতীয় সংস্থানের সিদ্ধান্তটি অবশ্যই নঞ্চর্থক হবে। দ্বিতীয় সংস্থানে অনুসৃত দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে দুটি যুক্তিবাক্যে যে কোনো একটি অবশ্যই নঞ্চর্থক হবে, কারণ ন্যায়ের দ্বিতীয় সংস্থানে মাত্র 4টি শুদ্ধ মূর্তি পাওয়া যায়। সেগুলির নাম হলো 1. AEE, ক্যামেস্টার্স, CAMESTRES, ক্যামেস্ট্রেস। 2. EAE, সিজারি, CESARE। 3. EIO, Festino, FESTINO। 4. AOO, বারাকো, BAROCO। এই 4টি শুদ্ধ মূর্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সবসময় নঞ্চর্থক রূপে গণ্য রয়েছে, কারণ প্রথম দুটির ক্ষেত্রে সিদ্ধান্তে ই বচন এবং শেষের দুটির ক্ষেত্রে সিদ্ধান্ত ও বচন হয়েছে, অর্থাৎ এই 4টি মূর্তির সিদ্ধান্তই নঞ্চর্থক রূপে গণ্য হওয়ায় প্রমাণ করা যায় যে দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তিগুলির সিদ্ধান্ত অবশ্যই নঞ্চর্থক হবে। এইরূপ দাবিটি দ্বিতীয় সংস্থানের অনুসৃত নিয়মগুলি থেকে নিঃসৃত। দ্বিতীয় সংস্থানের এই 4টি শুদ্ধ মূর্তির পরিপ্রেক্ষিতে একটি বিশেষ নিয়ম অনুসৃত হয়েছে। নিয়মটি হল, দ্বিতীয় সংস্থানে যে কোনো একটি যুক্তিবাক্য অবশ্যই নঞ্চর্থক হবে। One of the premises must be negative. প্রমাণ, যদি দুটি যুক্তিবাক্যের একটি নঞ্চর্থক না হয় তাহলে উভয় যুক্তিবাক্যই সদর্থক হবে। সেক্ষেত্রে হেতুপদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় একবারও ব্যাপ্য হবে না, কারণ সদর্থক বচন কোনো ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। ফলত অব্যাপ্য হেতুদোষের উদ্ভব ঘটে। ন্যায় অনুমানের ক্ষেত্রে এই দোষটিকে পরিহার করার জন্যই দুটি যুক্তিবাক্যের একটিকে অবশ্যই নঞ্চর্থক হতে হবে। ন্যায়ের পঞ্চম নিয়মটি হল, দুটি যুক্তিবাক্য যদি নঞ্চর্থক হয় তবে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। অর্থাৎ দুটি নঞ্চর্থক বা না বাচক যুক্তিবাক্য থেকে যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তবে তা দোষযুক্ত হয়ে পড়ে। আবার ন্যায় অনুমানের ষষ্ঠ নিয়মে স্বীকার করা হয়েছে যে দুটি যুক্তিবাক্যের একটি যদি নঞ্চর্থক বা না বাচক হয় তবে সিদ্ধান্তটিও নঞ্চর্থক বা না বাচক হবে। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তিগুলির সিদ্ধান্ত অবশ্যই নঞ্চর্থক হবে। প্রশ্ন 4, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। বচন কেবল প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হিসেবে গণ্য হতে পারে। উত্তর, প্রমাণ, এ বচন কেবল প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হিসেবে গণ্য হতে পারে। কোনো শুদ্ধ ন্যায় অনুমানে যদি এ বচন সিদ্ধান্তরূপে গণ্য হয় তাহলে সেক্ষেত্রে যুক্তিবাক্য দুটি অবশ্যই এ বচন রূপে গণ্য হবে, কারণ আমরা জানি যে যুক্তিবাক্য দুটির মধ্যে একটি যদি বিশেষ বচন হতো তাহলে সিদ্ধান্তটিও বিশেষ বচন রূপে গণ্য হতো। আবার যুক্তিবাক্য দুটি নঞ্চর্থক হতে পারে না, কারণ তা যদি হতো তাহলে সিদ্ধান্তটিও নঞ্চর্থক হতো। সুতরাং যুক্তিবাক্য দুটি যেহেতু নঞ্চর্থক বা বিশেষ কোনোটি নয়, সেজন্য তা সামান্য সদর্থক তথা এ বচন হতে বাধ্য।
আবার সিদ্ধান্তটি যদি সামান্য সদর্থক তথা এ বচন হয় তাহলে তার উদ্দেশ্য তথা পক্ষপদ ব্যাপ্য হবে। এক্ষেত্রে যাতে অবৈধ পক্ষ দোষের উদ্ভব না ঘটে তার জন্য অপ্রধান যুক্তিবাক্যের এ বচনের উদ্দেশ্যপদই পক্ষপদ হবে। ফলে অপ্রধান যুক্তিবাক্যে হেতুপদটি ব্যাপ্য হবে না, অথচ হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। তার জন্য প্রধান যুক্তিবাক্যে এ বচনের উদ্দেশ্যপদকেই হেতুপদ হতে হবে। তাহলে হেতুপদটি সেক্ষেত্রে ব্যাপ্য হয়ে অব্যাপ্য হেতুদোষ পরিহার করতে সমর্থ হবে। এমন যদি হয় তাহলে সংস্থানটি অবশ্যই প্রথম সংস্থান হিসেবে গণ্য হবে, কারণ প্রথম সংস্থানে হেতুপদ প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে। সুতরাং প্রমাণিত হয় যে এ বচন যদি সিদ্ধান্ত হয় তাহলে যুক্তিটি প্রথম সংস্থানের রূপ হবে। প্রশ্ন 5, কোনো ন্যায় অনুমানে সিদ্ধান্তটি যদি সামান্য বচন হয় তাহলে হেতুপদটি যুক্তিবাক্য দুটিতে মাত্র একবারই ব্যাপ্য হবে। উত্তর: প্রমাণ: কোনো ন্যায় অনুমানে সিদ্ধান্তটি যদি সামান্য বচন হয় তাহলে হেতুপদটি যুক্তিবাক্য দুটিতে মাত্র একবারই ব্যাপ্য হবে। কোনো ন্যায় অনুমানের সিদ্ধান্তটি সামান্য বচন হলে তা এ বচন অথবা ই বচন হবে। সিদ্ধান্তটি যদি এ বচন হয় তাহলে যুক্তিবাক্য দুটিও এ বচন হবে। যুক্তিবাক্য দুটি এ বচন হলে মাত্র দুটি পদ সেক্ষেত্রে ব্যাপ্য হবে, তৃতীয়টি ব্যাপ্য হবে না। সিদ্ধান্তটি এ বচন হলে পক্ষপদটি ব্যাপ্য হবে। এক্ষেত্রে অবৈধ পক্ষ দোষকে এড়িয়ে চলার জন্য যুক্তিবাক্য দুটির মধ্যে অপ্রধান যুক্তিবাক্যের পক্ষপদকে ব্যাপ্য হতে হবে। সুতরাং সেক্ষেত্রে হেতুপদটি একবারই ব্যাপ্য হবে। অপরদিকে সিদ্ধান্তটি যদি ই বচন হয় তাহলে সেক্ষেত্রে সাধ্যপদ এবং পক্ষপদ উভয়কেই ব্যাপ্য হতে হবে এবং যুক্তিবাক্য দুটির একটি এ এবং একটি ই বচন হবে। তাই যদি হয় তাহলে দুটি যুক্তিবাক্যে মোট তিনটি পদ ব্যাপ্য হলে এদের মধ্যে একটি সাধ্যপদ এবং আর একটি পক্ষপদ হলে সেক্ষেত্রে অবশিষ্ট পদটি হেতুপদ হবে এবং তা একেবারেই ব্যাপ্য হবে। প্রশ্ন 6, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। কোনো ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চর্থক হয় তবে প্রধান যুক্তিবাক্যটি সামান্য হবে। উত্তর: প্রমাণ: কোনো ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চর্থক হয় তবে প্রধান যুক্তিবাক্যটি সামান্য হবে। কোনো ন্যায় অনুমানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চর্থক হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি সদর্থক এবং সিদ্ধান্তটি অবশ্যই নঞ্চর্থক হবে। আর সিদ্ধান্তটি যদি নঞ্চর্থক হয় তাহলে তার বিধেয়পদ তথা সাধ্যপদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদ আবার প্রধান যুক্তিবাক্যে অবস্থান করে। অবৈধ সাধ্য দোষ এড়িয়ে যাওয়ার জন্য তাই সাধ্যপদটিকে প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে। এটা একমাত্র তখনই সম্ভব হবে যদি প্রধান যুক্তিবাক্যে সামান্য সদর্থক তথা এ বচন হয় এবং সাধ্যপদটি উদ্দেশ্য স্থানে অবস্থান করে। সুতরাং প্রমাণ করা যায় যে অপ্রধান যুক্তিবাক্যটি যদি নঞ্চর্থক হয় তবে প্রধান যুক্তিবাক্যটিও অবশ্যই সামান্য হবে। প্রশ্ন 7, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। কোনো ন্যায় অনুমানে হেতুপদটি যদি দুবার ব্যাপ্য হয় তবে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। উত্তর: প্রমাণ: কোনো ন্যায় অনুমানে হেতুপদটি যদি দুবার ব্যাপ্য হয় তবে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে।
পৃষ্ঠা 141। ধরা যাক সিদ্ধান্তটি বিশেষ না হলে তা অবশ্যই সামান্য হবে, আর সিদ্ধান্তটি যদি সামান্য হয় তাহলে তা এ অথবা ই বচন হবে। যদি সিদ্ধান্তটি এ বচন রূপে গণ্য হয় তাহলে দুটি যুক্তিবাক্যই এ বচন হবে। সেক্ষেত্রে পক্ষপদটি ব্যাপ্য হবে এবং অবৈধ পক্ষ দোষ এড়িয়ে যাওয়ার জন্য পক্ষপদটিকে অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের উদ্দেশ্যস্থানে অবস্থান করতে হবে। কিন্তু হেতুপদটি যেহেতু দুটি যুক্তিবাক্যেই ব্যাপ্য হবে, সেই জন্য অবৈধ পক্ষদোষকে এড়ানো যাবে না। একে এড়াতে গেলে সিদ্ধান্তটিকে তাই বিশেষ সদর্থক তথা আই বচন হতেই হয়। অপরদিকে সিদ্ধান্তটি যদি ই বচন হয় তবে একটি যুক্তিবাক্য এ এবং আরেকটি ই বচন হবে। তা যদি হয় তাহলে সিদ্ধান্তে সাধ্যপদ এবং পক্ষপদ উভয়ই ব্যাপ্য হবে। এক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ এবং অবৈধ পক্ষদোষ এড়ানোর জন্য যুক্তিবাক্য দুটিতে উভয়কেই ব্যাপ্য হতে হবে, কিন্তু তা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্য দুটিতে মোট 3টি পদ ব্যাপ্য হয়। এর মধ্যে হেতুপদটি যদি দুবার ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্যদোষ অথবা অবৈধ পক্ষদোষ ঘটে। সুতরাং এক্ষেত্রে সিদ্ধান্তটিকে অবশ্য বিশেষ বচন হতেই হবে। প্রশ্ন 8, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্যপদ যদি যুক্তিবাক্যের বিধেয় হয় তাহলে যুক্তিবাক্য অবশ্যই সদর্থক হবে। উত্তর। প্রমাণ। একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্যপদ যদি যুক্তিবাক্যের বিধেয় হয় তাহলে যুক্তিবাক্য অবশ্যই সদর্থক হবে। ধরা যাক অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক না হয় তবে তা নঞ্চর্থক হবে। তাই যদি হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক এবং সিদ্ধান্তটি অবশ্যই নঞ্চর্থক বচনরূপে গণ্য হবে। সিদ্ধান্তটি নঞ্চর্থক রূপে গণ্য হওয়ায় তার বিধেয় তথা সাধ্যপদটি ব্যাপ্য হবে। আবার এক্ষেত্রে বলা হয়েছে যে সাধ্যপদটি যুক্তিবাক্যের বিধেয় রূপে গণ্য হয়, কিন্তু প্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় তবে সাধ্যপদটি সেক্ষেত্রে অব্যাপ্য হবে, ফলে অবৈধ সাধ্যদোষের উদ্ভব ঘটবে। সুতরাং প্রমাণ করা যায় যে কোনো বৈধ ন্যায় সাধ্যপদটি যদি যুক্তিবাক্যের বিধেয় হয় তাহলে অপ্রধান যুক্তিবাক্য অবশ্যই নঞ্চর্থক না হয়ে সদর্থক হবে। প্রশ্ন 9, প্রথম সংস্থানে হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না। উত্তর। প্রমাণ। প্রথম সংস্থানে হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না। প্রথম সংস্থানে হেতুপদকে যদি দুবার ব্যাপ্য হতে হয় তাহলে প্রধান যুক্তিবাক্য অবশ্যই সামান্য বচন এবং অপ্রধান যুক্তিবাক্য অবশ্যই নঞ্চর্থক বচন হবে। যদি তাই হয় তাহলে সিদ্ধান্তটি নঞ্চর্থক হতে বাধ্য, আর সিদ্ধান্তটি নঞ্চর্থক হলে সাধ্যপদটি তথা বিধেয়পদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদটি আবার প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হবে না, ফলে অবৈধ সাধ্যদোষের উদ্ভব ঘটবে। সুতরাং প্রমাণ করা যায় যে প্রথম সংস্থানে হেতুপদ কখনোই দুবার ব্যাপ্য হতে পারে না। এখানে যে ছবিটা দেওয়া আছে উল্টো জেড, পি থেকে লাইন চলে গেছে পিএম বাঁদিকে, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এমএম, এবার দ্বিতীয় এমটি থেকে লাইন বাঁদিকে এমএস। সুতরাং এস লিখে ডট 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 দেওয়া আছে, তারপর লেখা পি। প্রশ্ন 10, নিচের সম্পাদ্যটির সমাধান করো। কোনো একটি বৈধ ন্যায়ে একটিমাত্র পদ ব্যাপ্য হলে সিদ্ধান্তটি কোন বচন হবে? উত্তর। সমাধান। কোনো একটি বৈধ ন্যায়ে একটিমাত্র পদ ব্যাপ্য হলে সিদ্ধান্তটি বচন নির্ণয়। কোনো একটি বৈধ ন্যায় অনুমানে একটিমাত্র পদ যদি ব্যাপ্য
ডিস্ট্রিবিউটেড হয় তাহলে সেই পদটি অবশ্যই হবে হেতুপদ, মিডল টার্ম। কারণ আমরা ন্যায়ের নিয়ম অনুযায়ী জানি যে হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। সুতরাং যুক্তিবাক্য দুটির হেতুপদ ছাড়া আর কোনো পদই ব্যাপ্য না হওয়ায় সাধ্যপদ মেজর টার্ম এবং পক্ষপদ মাইনর টার্ম উভয়ই অব্যাপ্য হবে। এই সাধ্যপদ ও পক্ষপদকে আবার সিদ্ধান্তে অব্যাপ্য থাকতে হয়। এজন্য সিদ্ধান্তকে অবশ্যই বিশেষ সদর্থক তথা আই বচন হতে হবে। প্রশ্ন 11, কোনো একটি বৈধ ন্যায় যুক্তিবাক্যে একটি পদ যদি দুবার ব্যাপ্য হয় তাহলে তার পূর্ণাঙ্গ মূর্তি বা রূপটি কী হবে? সমাধান: কোনো একটি বৈধ ন্যায় যুক্তিবাক্যে একটি পদ যদি দুবার ব্যাপ্য হয় তাহলে তার পূর্ণাঙ্গ মূর্তি বা রূপ নির্ণয়। যুক্তিবাক্য দুটিতে যদি কোনো একটি পদ দুবার ব্যাপ্য হয় তাহলে তা অবশ্যই হেতুপদ হবে, কারণ একমাত্র হেতুপদই যুক্তিবাক্য দুটিতে দুবার অবস্থান করে। এই হেতুপদটি যদি যুক্তিবাক্য দুটিতে দুবার ব্যাপ্য হয় তাহলে সেক্ষেত্রে সাধ্যপদ এবং পক্ষপদ দুটি ব্যাপ্য হবে না। সুতরাং সিদ্ধান্তের এই সাধ্য ও পক্ষপদকে অব্যাপ্য থাকতে হবে। একমাত্র সিদ্ধান্তটি যদি আই বচন হয় তবেই তা সম্ভব হবে। এক্ষেত্রে ন্যায়ের পূর্ণাঙ্গ রূপটি হবে সকল এম হয় পি ব্র্যাকেটে এ, সকল এম হয় এস ব্র্যাকেটে এ, সুতরাং কোনো কোনো এস হয় পি ব্র্যাকেটে আই। এখানে যে ছবিটি দেখানো হয়েছে, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি নিচু ছোট লাইন এম এম, এবার দ্বিতীয় এমটি থেকে ডান দিকে এম এস লাইন ড্র করা হয়েছে, তারপর নিচে, সুতরাং এস ডট 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 পি মানে এস হয় পি। ন্যায় তৃতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হলো ডারাপটি, DARAPTI। প্রশ্ন 12, নিচের সম্পাদ্যটি সমাধান করো। কোনো শুদ্ধ ন্যায় অনুমানে যদি সাধ্যপদটি যুক্তিবাক্যে অব্যাপ্য হয় এবং পক্ষপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে ন্যায়ের পূর্ণরূপটি কী? সমাধান: কোনো শুদ্ধ ন্যায় অনুমানে যদি সাধ্যপদটি যুক্তিবাক্যে অব্যাপ্য হয় এবং পক্ষপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে ন্যায়ের পূর্ণরূপ নির্ণয়। কোনো শুদ্ধ ন্যায় অনুমানে সাধ্যপদটি যদি যুক্তিবাক্যে অব্যাপ্য থাকে তাহলে তা সিদ্ধান্তেও অব্যাপ্য থাকবে। সাধ্যপদটি যদি সিদ্ধান্তে অব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তটিকে অবশ্যই সদর্থক বচন হতে হবে। পৃষ্ঠা 142। আবার পক্ষপদটি যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তটিকে অবশ্যই সামান্য বচন হতে হবে, অর্থাৎ সিদ্ধান্তটি হবে সামান্য সদর্থক তথা এ বচন। সিদ্ধান্ত এ বচন হওয়ায় এবং অনুমানটি শুদ্ধ হওয়ায় প্রধান এবং অপ্রধান উভয় যুক্তিবাক্যই হবে এ বচন। পক্ষপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হলে তাকে অপ্রধান যুক্তিবাক্যেও ব্যাপ্য হতে হবে, আর পক্ষপদটি ব্যাপ্য হতে গেলে এ বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করতে হবে। আবার অব্যাপ্য হেতু দোষ এড়িয়ে যাওয়ার জন্য প্রধান যুক্তিবাক্যে হেতুপদকে ব্যাপ্য হতেই হবে এবং তা হতে পেলে এ বচনের উদ্দেশ্য স্থানে হেতুপদ অবস্থান করবে। সেক্ষেত্রে ন্যায়টির পূর্ণরূপ হবে সকল এম হয় পি ব্র্যাকেটে এ, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, যেহেতু কোনো এস হয় পি ব্র্যাকেটে আই, সুতরাং ন্যায় তৃতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হলো ডারাপটি,
DARAPTI। প্রশ্ন 13, কোনো বৈধ ন্যায় প্রধান যুক্তিবাক্যটি যদি আইবচন হয় তাহলে তার মূর্তি ও সংস্থান কি হবে? উত্তর, সমাধান। কোনো বৈধ ন্যায় প্রধান যুক্তিবাক্যটি যদি আইবচন হয় তাহলে তার মূর্তি ও সংস্থান নির্ণয়। কোনো বৈধ ন্যায় প্রধান যুক্তিবাক্যটি যদি আইবচন হয় তাহলে অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই এবচন হবে, কারণ এক্ষেত্রে ন্যায় নিয়ম অনুযায়ী অপ্রধান যুক্তিবাক্যটি কখনোই ই কিংবা আই অথবা ও বচন হতে পারে না। সুতরাং যুক্তিবাক্য দুটির সম্ভাব্য জোড় হলো আই এ এবং আই এ। এই আই এ থেকে প্রথম সংস্থানে কোনো বৈধ মূর্তি পাওয়া সম্ভব নয়, কারণ আমরা জানি যে প্রথম সংস্থানের বিশেষ নিয়ম অনুযায়ী প্রধান যুক্তিবাক্যটি সামান্য হবে। আবার দ্বিতীয় সংস্থানেও এই আই এ থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়, কারণ দ্বিতীয় সংস্থানের বিশেষ নিয়ম অনুযায়ী আমরা জানি যে হেতু পদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে এবং সদর্থক বচনের বিধেয় কোনো ক্ষেত্রেই ব্যাপ্য নয়। কিন্তু তৃতীয় ও চতুর্থ সংস্থানে আই এ এই সম্ভাব্য জোড় থেকে বৈধ মূর্তি পাওয়া সম্ভব। এক্ষেত্রে ন্যায় রূপটি হবে আই এ আই। তৃতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ডিসামেস এবং চতুর্থ সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ডিমারিস, DIMARIS, আর আগেরটি ছিল DISAMIS। প্রশ্ন 14, নিচের সম্পাদ্যটি সমাধান করো। কোনো বৈধ ন্যায়ে প্রধান যুক্তিবাক্যটি যদি ওবচন হয় তাহলে ন্যায়ের রূপটি কী হবে? সমাধান। কোনো বৈধ ন্যায়ে প্রধান যুক্তিবাক্যটি যদি ওবচন হয় তাহলে ন্যায়ের রূপ নির্ণয়। কোনো বৈধ ন্যায় অনুমানে প্রধান যুক্তিবাক্যটি যদি ওবচন হয় তাহলে নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিও ওবচন হবে। এক্ষেত্রে অপ্রধান যুক্তিবাক্যটি হবে এ বচন। সুতরাং ন্যায়ের রূপটি হবে ও এ ও। এই ও এ ও দ্বারা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সংস্থানে কোনো মূর্তি পাওয়া যায় না, একমাত্র তৃতীয় সংস্থানেই একটি বৈধ মূর্তি পাওয়া যায়। তৃতীয় সংস্থানে ন্যায়ের বৈধ রূপটি হলো, এখানে একটি ছবি দেওয়া হয়েছে, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা আছে PM, এম থেকে সোজাসুজি নিচে MM এবং দ্বিতীয় এম থেকে ডান দিকে MS, আর নিচে লেখা সুতরাং S ডট 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 দিয়ে P, কোনো M নয় P ব্র্যাকেটে O, সকল M হয় S ব্র্যাকেটে A, সুতরাং কোনো S নয় P ব্র্যাকেটে I। এটা সুতরাং না, যেহেতু লেখা আছে, যেহেতু কোনো S নয় P। ব্র্যাকেটে I। তৃতীয় সংস্থানের ও এ ও দ্বারা গঠিত বৈধ মূর্তিটির নাম হল বোকার্ডো, BOCARDO। প্রশ্ন 15, কোনো বৈধ ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি এবচন হয় তাহলে তার পূর্ণাঙ্গ রূপটি নির্ণয় করো। সমাধান। কোনো বৈধ ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি এবচন হয় তাহলে তার পূর্ণাঙ্গ রূপ নির্ণয়। কোনো বৈধ ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি এবচন হয় তাহলে প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্য দুটিও অবশ্যই এবচন হবে। সিদ্ধান্তটি যদি এবচন হয় তাহলে তার উদ্দেশ্য তথা পক্ষপাত ব্যাপ্য হবে। এই পক্ষপাতকে আবার অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হবে
এবং তার জন্য এ বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করতে হবে। আবার হেতুপদটিকে একবার ব্যাপক করার জন্য তাকে প্রধান যুক্তিবাক্যের এ বচনের বিধেয় স্থানে অবস্থান করতে হবে। তাহলে ন্যায় অনুমানের পূর্ণ রূপটি হবে, পি থেকে লাইন ড্র করা আছে PM, এম থেকে কোনাকুনি MM, আবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে MS। এই ছবিটি হলো উল্টো Z। আর নিচে লেখা আছে সুতরাং S ডট 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 P। সকল M হয় P ব্র্যাকেটে A, সকল S হয় M ব্র্যাকেটে A, সুতরাং সকল S হয় P। প্রথম সংস্থানের এই শুদ্ধ মূর্তির নাম হলো বারবারা, BARA। প্রশ্ন 16, নিচের সম্পাদ্যটির সমাধান করো। কোনো একটি বৈধ ন্যায় অনুমানের সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয় এবং সিদ্ধান্তে অব্যাপ্য থাকে, তাহলে সেই অনুমানের সংস্থান ও মূর্তি কী হবে? উত্তর। সমাধান: কোনো একটি বৈধ ন্যায় অনুমানের সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয় এবং সিদ্ধান্তে অব্যাপ্য থাকে, তাহলে সেই অনুমানের সংস্থান ও মূর্তি নির্ণয়। আমরা জানি যে বৈধ ন্যায় অনুমানের সাধ্যপদটি সিদ্ধান্তের বিধেয় স্থানে অবস্থান করে। এই সাধ্যপদটিকে যদি অব্যাপ্য আনডিস্ট্রিবিউটেড হতে হয়, তাহলে সিদ্ধান্তটিকে অবশ্যই সদর্থক হতে হবে। আবার সিদ্ধান্তটি যেহেতু সদর্থক, সেজন্য ন্যায়ের নিয়ম অনুযায়ী উভয় যুক্তিবাক্যকেই সদর্থক হতে হবে, কারণ সদর্থক বচন কোনো ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। সুতরাং সাধ্যপদটিকে যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে হয়, তাহলে প্রধান যুক্তিবাক্যের এ বচনের উদ্দেশ্য স্থানে তাকে অবস্থান করতে হবে। আবার হেতুপদকে একবার ব্যাপ্য হওয়ার জন্য অপ্রধান যুক্তিবাক্যটিকেও এ বচন হতে হবে এবং এই হেতুপদকে সেক্ষেত্রে উদ্দেশ্য স্থানে অবস্থান করতে হবে। আবার অবৈধ পক্ষদোষ এড়ানোর জন্য সিদ্ধান্তটিকে অবশ্যই আই বচন হতে হবে। তাহলে ন্যায় অনুমানের রূপ ও সংস্থান হবে ন্যায়ের আকার: সকল P হয় M ব্র্যাকেটে A, সকল M হয় S ব্র্যাকেটে A, সুতরাং কোনো কোনো S হয় P ব্র্যাকেটে I। ছবিটা দেওয়া আছে উল্টো Z। P থেকে মানে সোজা Z বা নর্মাল Z। P থেকে ডান দিকে লাইন গেছে PM, M থেকে কোনাকুনি MM লাইন, আবার দ্বিতীয় এমটি থেকে আবার ডান দিকে লাইন গেছে MS, সুতরাং S ডট 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 P। ন্যায়ের রূপটি যদি এরকম হয়, তাহলে কোনো দোষেরই উদ্ভব হবে না এবং ন্যায় অনুমানটি একটি শুদ্ধ মূর্তিতে পরিণত হবে। চতুর্থ সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ব্রাহ্মণ টিপ, BRAMANTIP।